সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজ আমরা শুরু করছি একটি প্রশ্ন দিয়ে, যার প্রভাব শুধু ইরান নয় কিংবা মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতির উপর পড়তে পারে। ইরানকে ঘিরে প্রেসিডেন্ট ট্রাম্পের কৌশল কি নতুন পর্যায়ে প্রবেশ করেছে, নাকি ওয়াশিংটন শুধু যুদ্ধের ময়দান পরিবর্তন করেছেন? প্রেসিডেন্ট ট্রাম্প এখন ইরানের বিরুদ্ধে তার নতুন অভিযানকে বলছেন ইকোনমিক ডি ডে। তিনি দাবি করছেন কোনো দেশের বিরুদ্ধে তিনি দাবি করেছেন কোনো দেশের বিরুদ্ধে এ যাবৎ নেয়া সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান চালানো হবে ইরানের বিরুদ্ধে। শুধু ইরান নয়, যেসব দেশ, কোম্পানি কিংবা আর্থিক প্রতিষ্ঠান তেহরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাবে তাদের বিরুদ্ধেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প বলেছেন তাদের জন্য অপেক্ষা করছে তীব্র অর্থনৈতিক পরিণতি। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, সামরিক চাপ থেকে অর্থনৈতিক যুদ্ধের দিকে এত বড় পরিবর্তন কেন? গত কয়েক মাস ধরে আমেরিকা ইরানের উপর সামরিক শক্তি, নিষেধাজ্ঞা এবং নৌ অবরোধ সবকিছু ব্যবহার করে চাপ সৃষ্টি করেছে, কিন্তু ইরান আত্মসমর্পণ করেনি। কূটনৈতিক সমাধানও এখন অনিশ্চিত। আর হরমুজ প্রণালী এখনও বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের অনিশ্চয়তার উৎস। এমনকি আমেরিকার সামরিক সক্ষমতা, অস্ত্রের মজুদ, দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়েও এখন অনেক প্রশ্ন উঠছে। তাহলে কি এটি একটি কৌশলগত পরিবর্তন, নাকি ট্রাম্প প্রশাসন এমন একটি পরিবর্তিত কৌশল উপস্থাপন করতে চাইছে যার মাধ্যমে মূল সামরিক কৌশল প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, কথা সরাসরি স্বীকার করতে হচ্ছে না? এটাই আজকের আলোচনার অন্যতম একটি গুরুত্ব প্রশ্ন থাকবে। কারণ নিষেধাজ্ঞা যতই শক্তিশালী হোক বা না হোক, তা কার্যকর করতে অন্য দেশগুলোর যুক্তরাষ্ট্র বা আমেরিকার সঙ্গে সহযোগিতা করতে হবে। আমেরিকার সঙ্গে চীন ও রাশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। চীন ইরানের অন্যতম প্রধান তেল ক্রেতা। তুরস্ক, ইরাক সহ আরও কয়েকটি দেশের সঙ্গে ইরানের সম্পর্ক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তাহলে প্রশ্ন হলো, ওয়াশিংটন কি সত্যি এসব দেশকে বাধ্য করতে পারবে ইরানের সাথে বাণিজ্য বন্ধ করে দিতে, অথবা আমেরিকার অর্থনৈতিক শাস্তির মুখোমুখি হতে? আর চীন যদি পিছু হটতে অস্বীকার করে, রাশিয়া যদি ইরানের পাশে থাকে, তা আর আমেরিকা সেই ঐতিহ্যবাহী মিত্ররাই যদি আবার ট্রাম্পের নতুন অর্থনৈতিক অভিযানে অংশ নিতে অনাগ্রহী হয়, যাদের অনেককেই ট্রাম্পের নিজেই বছরের পর বছর ধরে সমালোচনা করছেন, তাহলে কি হবে? এদিকে আরব বিশ্বেও গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত ইউএই ইরানের সঙ্গে বাণিজ্য এবং অর্থনৈতিক লেনদেন স্থগিত করেছে। তেহরানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের দিকে ক্ষেপণাস্ত্র হামলার অভিযানের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও ইরান সেই অভিযোগ অস্বীকার করেছে। সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং পূর্ণ রপ্তানি কেন্দ্র হিসাবে কাজ করে আসছে। তাহলে প্রশ্ন, ইরান কি সত্যি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, নাকি আমরা এমন একটি বৃহত্তর অর্থনৈতিক সংঘাতের শুরু দেখতে পাচ্ছি যেখানে ওয়াশিংটনের নেতৃত্বে একটি পক্ষ এবং যুক্তরাষ্ট্রের চাপ প্রত্যাখ্যান করার দেশগুলো অন্য পক্ষ? আর শেষ পর্যন্ত এর মূল্য দেবে কে? কারণ জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে, জাহাজ চলাচলের খরচ বেড়ে গেলে, তেলের দাম বেড়ে গেলে এবং মূল্যস্ফীতি আবারও ফিরে এলে তার প্রভাব শুধু ইরানের সীমান্তে আটকে থাকবে না, এর প্রভাব পড়বে আমেরিকার সাধারণ পরিবারে, আপনার আমার উপর, আমেরিকার ব্যবসার উপর, এবং শেষ পর্যন্ত আমেরিকার ট্যাক্স পেয়ার এবং ভোক্তাকে এর বড় একটি অংশ মূল্য দিতে হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান কি আমেরিকাকে টেনে নিয়ে যেতে পারবে, নাকি অর্থনৈতিক চাপে শেষ পর্যন্ত তেহরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করবে? কিন্তু এই আজকের আলোচনায় ইরানের একমাত্র বিষয় নয়। গাজা এবং পশ্চিম তীরে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা স্যাটেলাইট, যাদেরকে বলে থাকি আমরা, সহিংসতা এবং সামরিক অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পক্ষ থেকে নানা ধরনের প্রতিরোধের মুখে পড়ছে। ফলে ওয়াশিংটন এবং জেরুজালেমের সম্পর্ক ক্রমেই জটিল হয়ে উঠছে বলে অনেকে মনে করছেন। তাহলে সামনে কি ইসরায়েলের নির্বাচন সামনে রেখে দেশটির রাজনৈতিক পরিস্থিতি কি পরিবর্তন আসতে পারে? আর যদি ইসরায়েলের নেতৃত্বে পরিবর্তন হয় অথবা নেতানিয়াহুই ক্ষমতায় থাকেন, তাহলে আমেরিকা ইসরায়েলের সম্পর্কের মৌলিক কি কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো? এরপর আমরা নজর দিব দক্ষিণ এশিয়ার দিকে। বাংলাদেশ এবং ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি পরিচালনা 6 মাস পূর্ণ করেছেন। সাম্প্রতিক একটি জাতীয় জরিপে দেখা গেছে 63.3% মানুষ তার কর্মদক্ষতার প্রতি সন্তুষ্ট। তবে এই একই জরিপে দেখা গেছে সরকারের সামগ্রিক কর্মকাণ্ড এবং দেশের ভবিষ্যৎ গতিপথ নিয়ে মানুষের আশাবাদ তুলনামূলকভাবে কম। তাহলে 6 মাস পরে তারেক রহমান আসলে কেমন করছেন সেটিও আলোচনা থাকবে। আর এরপর আসছে ভারত। তারেক রহমানকে ভারত সফর এবং ব্রিক্সের
আউটরিচ সেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি শেষ পর্যন্ত ভারতে যাবেন কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। যদিও তারেক রহমান ভারত সফর না করেন, যদি না করেন অথবা ব্রিক্সের বৈঠকে অংশ না নেন, তাহলে দিল্লির কাছে এর রাজনৈতিক কি বার্তা পৌঁছায়? বাংলাদেশ ভারত সম্পর্ক কি আরও জটিল হয়ে উঠছে? বাণিজ্য, নিরাপত্তা, পানি বন্টন, নিরাপত্তা ব্যবস্থা এবং আঞ্চলিক যোগাযোগ, এর সব ক্ষেত্রে কি এর প্রভাব পড়তে পারে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, শেখ হাসিনার ইস্যুকে পাশে রেখে বাংলাদেশ ভারত কি তাদের নতুন সম্পর্ক সাজাতে পারবে, নাকি একটি বিষয় দুদেশের সম্পর্ককে দীর্ঘদিন প্রভাবিত করতে থাকবে? এবং সবশেষে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতিসংঘের একটি নিরাপত্তা প্রতিবেদন সতর্ক করেছে যে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট AQIS বাংলাদেশে তাদের নেটওয়ার্ক বিস্তৃত করার চেষ্টা করছে। আজ আমরা আলোচনা করব সবকিছু নিয়ে: ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ইকোনমিক ডে, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, গাজা পশ্চিম তীর ইরানের এবং ইসরায়েলের রাজনৈতিক ভবিষ্যৎ, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম 6 মাস বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ এবং বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্কের নতুন উদ্বেগ। এই সমস্ত কিছু আলোচনা করার জন্য আজ আমার সাথে যোগ দিয়েছেন সাংবাদিক, লেখক এবং গবেষক হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সাথে আরও আছেন করিম চৌধুরী, আসারের প্রেসিডেন্ট। স্বাগত জানাচ্ছি আপনাকেও। হাসান ফেরদৌস, চলে যাব আপনার কাছে প্রথমেই। ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক চাপ থেকে এখন ইকোনমিক ডিডের দিকে যাচ্ছেন। এটি কি একটি নতুন কৌশল, নাকি আগের সামরিক কৌশলে প্রত্যাশিত ফল না পাওয়ার পর একটি রাজনৈতিকভাবে সুবিধাজনক পথ পরিবর্তন করেছেন? হুজ দ্য অডিয়েন্স হিয়ার, ইন্টারন্যাশনাল নাকি এটা ডোমেস্টিক অডিয়েন্স? তার কারণ মিড টার্ম কিন্তু একেবারেই সামনে চলে এসেছে। আমি ভাই, আপনাকে শুভেচ্ছা। চৌধুরী সাহেব, আসসালামু আলাইকুম। দেখে ভালো লাগছে। আমি ভাই, বাংলা একটা কথা বলি আমরা, না পারি গিলতে, না পারি উগরাতে। ইরান হয়ে পড়েছে আমেরিকার জন্য, ট্রাম্প সাহেবের জন্য ওই রকম একটা, তিনি গিলতেও পারছেন না, ছুঁড়ে ফেলতে পারছেন না। পারলে তিনি গিলেই ফেলতেন, পারছেন না। তিনি যুদ্ধ করলেন, একবার না দুবার যুদ্ধ করলেন। তিনি নানাভাবে ঘোষণা করলেন ইরানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইরানের হাজার হাজার স্থাপনা, 4000-এর বেশি স্থাপনা ধ্বংস করা হয়েছে, পারমাণবিক স্থাপনাগুলি ধ্বংস করা হয়েছে। কিন্তু দেখা গেল যে ইরান ঠিকই বহাল তবিয়তে টিকে নেই। ইরানের সোকল নিউক্লিয়ার অপশন, যেটাকে বলা হয় হরমুজ প্রণালী, তা এখন তার নিয়ন্ত্রণে। তার মানে এই ন্যারেটিভটা ট্রাম্প সাহেবের হাতের বাইরে চলে গেছে। আমরা অনেকবার বলেছি কেন ট্রাম্প সাহেব গেলেন এখানে। তার কারণ তিনি ভেবেছিলেন খুব সহজে 2 সপ্তাহ, বড় জোর 4 সপ্তাহের মধ্যে তিনি ইরানকে কবজা করতে পারবেন। এবং ইরান কবজা করতে পারলে যে কাজটি গত 50 বছরে আমেরিকার কোন প্রেসিডেন্ট করতে পারেনি, তিনি করতে পারবেন। ফলে ইতিহাস বইতে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এই তার ছিল ভাবনা। তা কিন্তু বাস্তবে ঘটেনি। কারণটা ব্যাখ্যা করে বুঝিয়ে বলেছি আমরা। ইরান ঠিক বাড়ির পাশের কুয়েত বা ইউএইর মতো নয়। এটা একটা 9 কোটি মানুষের দেশ, 90 মিলিয়ন মানুষের দেশ, বিশাল অর্থনীতি তার, শক্ত তার মিলিটারি পাওয়ার। ফলে ট্রাম্প সাহেবকে এখন বিকল্প ভাবতে হচ্ছে। সামরিকভাবে তো আমরা পারলাম না, এবং করতে যে কি ঘটলো, সামরিক পথ গ্রহণ করার ফলে আমেরিকা তার অস্ত্র হারালো, তার বারুদ হারালো। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে আমেরিকার সেনাবাহিনী কর্মকর্তারা বলছেন আমাদের পক্ষে দুটো যুদ্ধ করা সম্ভব নয়। উই ক্যান ডিফেন্ড আমেরিকা এন্ড ইসরায়েল এট দ্য সেম টাইম। যে দুটো থিয়েটারকে আমরা একসাথে হ্যান্ডেল করছি, আমরা করতে পারবো না। ট্রাম্প সাহেব তার হোয়াইট হাউসে আমেরিকার সবচেয়ে বড় বড় কোম্পানিগুলিকে, অস্ত্র উৎপাদক কোম্পানিগুলো ডেকে এনে ধমক দিয়ে বললেন, আমি চাই ইমিডিয়েটলি তুমি অস্ত্র উৎপাদন করো, বারুদ দাও। কিন্তু উনি তো আর বললেই হবে না, এটা ম্যাজিক নয়, ইট টেকস টাইম। তো মিনওয়াইল আমেরিকান মিলিটারি লিডারশিপ বলছে যে আমাদের পক্ষে এই যুদ্ধ চালানো মানে হচ্ছে আমাদের নিরাপত্তাকে রিস্কি করে ফেলা। কারণ আমাদের শত্রু আছে, চায়না আছে, রাশিয়া আছে, উই হ্যাভ নাম্বার অফ এনিমিজ। তাদেরকে আমরা ডিফেন্ড করবো কি করে? তারপর আপনারা দেখেছেন, আপনারা মার্কিন নৌজাহাজ লিঙ্কনের কি অবস্থা হলো। 250 দিন ধরে একটানা তারা পড়ে আছে সমুদ্রে, ছুটিতে আসতে পারছে না। 2 জন সৈন্য, 2 জন মেরিন লাভ দিয়ে আত্মহত্যা করতে গেছে। খাবার নেই সেখানে, পানি নেই, বাথরুম কুৎসিত অবস্থায় আছে। এই অবস্থায় আমেরিকার পক্ষে যুদ্ধ কন্টিনিউ করা অলমোস্ট ইম্পসিবল।
কিন্তু কিভাবে আমেরিকা ফিরে আসবে, ফিরে আসার জন্যই কিন্তু এই এমওইউটা করা হয়েছিল, একটা অফ র্যাম্প করবার জন্য। যুদ্ধ না করে কি করে এই যুদ্ধ থেকে জিতে এসছি বলে ফিরে আসতে পারি আমি, কিন্তু এমওইউ তো আর কাজ করলো না। ট্রাম্প সাহেব বলেছেন এমওইউ ইজ ওভার, ইরানও বলেছে এমওইউ ইজ ওভার। এখন তিনি কি করবেন? এখন তিনি বলছেন আমরা এমন সাঁড়াশি আক্রমণ করবো ইকোনমিক্যালি, ইরান না খেয়ে পেয়ে মারা যাবে, না পানি পেয়ে মারা যাবে। আমি ৭১-এর কথা মনে পড়ছে, আমার বঙ্গবন্ধুর কথা। সে সেরকম অবস্থা করে ফেলবো ইরানকে, ট্রাম্প সাহেবের ধমক। কিন্তু মজা হচ্ছে যে ইরানকে কিন্তু গত ৫০ বছর ধরে কিন্তু আমরা একের পর এক স্যাংশন দিয়ে আসছি। আমরা বিশ্বের সবচাইতে স্যাংশন স্টেট কান্ট্রি হচ্ছে গিয়ে ইরান। তাকে আপনি কতটা কতটা একটা কাপড় তো নিগানোর সীমা আছে, আপনি একটা কাপড়কে চাপ দিতে পারেন, চাপ দিতে দিতে এক সময় আসবেন আর আপনি তাকে শুকাতে পারেন না, তার পানি বের করতে পারেন না। ইরানের সে অবস্থায় পৌঁছেছে, নিংড়ানোর আর কিছু বাকি নেই। বাট মিনওয়াইল ইরান যেটা করেছে উইচ ইজ ভেরি সিগনিফিকেন্ট, যখন আমার চারদিকে দরজা বন্ধ হয়ে যায় আমি তখন কি করি? ঘরের ভেতরে আমি বিকল্প পথ খুঁজি বাঁচবার জন্য। ইরান গত ৫০ বছরে অব্যাহত আমেরিকান স্যাংশনের মুখে বিকল্প পথ খুঁজে নিয়েছে বাঁচবার জন্য। এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে যে এই যেহেতু বিদেশ থেকে টেকনোলজি আসছে না, ইরান ডোমেস্টিক্যালি টেকনোলজি ডেভেলপ করেছে, ডোমেস্টিক্যালি ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, এবং বিকল্প আমদানি রপ্তানি খাত তারা বের করে ফেলেছে। বাট এখন যেটা করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের আমাদের কমার্স সেক্রেটারি স্পষ্ট করে বলেছেন যে এবার ইরানকে আর ছাড় দেওয়া হবে না। তারা কি করতে যাচ্ছে? প্রথমত আমরা জানি ব্লকেড তারা করেছে। ব্লকেড মানে ইরানি তেল যেতে পারবে না, এক। ২ নম্বর, যে সমস্ত শ্যাডো ফ্লিট আছে, যে সমস্ত শ্যাডো ফ্লিটে গোপনে ইরান তেল সরবরাহ করে তা বন্ধ করে দেওয়া হবে। সবচেয়ে বড় কথা, যারা ইরানের তেল কেনে তাদের উপরে সেকেন্ডারি স্যাংশনস আরোপ করা হবে। এটা প্ল্যান। কারাই দেশগুলি? আমরা জানি ইরানের প্রধান বায়ার হচ্ছে কি চায়না। চায়না আজকে কি বলেছে? যে চায়না বলেছে যে আমরা তোমাদের এই থ্রেটটা মানি না, তোমার এই স্যাংশনসকে মানি না আমরা। তার মানে যেই প্ল্যান করে মার্কিন যুক্তরাষ্ট্র এই কড়া ব্যবস্থা নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ব্যবস্থা নেওয়ার আগেই চায়না থেকে বলে দিচ্ছে ভাই পারবো না। আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রেসিডেন্ট শি কিন্তু, চীনের প্রেসিডেন্ট শি কিন্তু সেপ্টেম্বরের শেষ মাথায় ওয়াশিংটনে আসছেন, ওয়াশিংটনে আসছেন। প্রেসিডেন্ট ট্রাম্প কি এমন কিছু করবেন যার ফলে চীনের সঙ্গে তার সম্পর্ক বিঘ্ন হয়? আমার মনে হয় না। ফলে একদিকে ইকোনমিক স্যাংশন, কিন্তু আপনি যেটা উল্লেখ করেন আমার কাছে সেটা অনেক বেশি ওয়ারিং মনে হয়। সেটা হচ্ছে ইউএই। ইউএই বাড়ির পাশের দেশ। আমি আসবো ইউএই প্রসঙ্গে, আমাদের একটি সেগমেন্টই আছে, আমি আসছি ইউএই এর ব্যাপারে। আমি শেষ করছি এই বলে যে ইরানের জন্য সামনের দিনগুলি কঠিন থেকে কঠিনতর হবে। তবে যেটা আমি বললাম, ইরান গত ৫০ বছর, প্র্যাকটিক্যালি ৫০ বছরে এই কঠিন সময় অতিক্রম করে আসছে, এবং আমার ধারণা যে এই প্ল্যানটা আমেরিকা করেছে সেই প্ল্যানটা ইরানকে ঠিকই বেল্ট শক্ত করতে হবে, কিন্তু ইরান না খেয়ে মরবে বলে আমার মনে হয় না। ওকে, তার মানে সোজা কথায়, মোদ্দা কথায় আপনি যেটা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে এরকম যে এই প্ল্যানটাও যে খুব একটা কার্যকরী হবে সেটা মনে হচ্ছে না, আপাতত দৃষ্টিতে সেরকমই মনে হচ্ছে। ওকে, আমি আসছি আপনার কাছে, যাব করিম চৌধুরী আপনার কাছে। ইরানের সঙ্গে আমরা শুনলাম হাসান ফেরদৌসের কাছে যে সবচেয়ে বড় মানে বাণিজ্যিক পার্টনার হচ্ছেন চায়না এবং রাশিয়া। সো ইরানের সঙ্গে চীনের বড় ধরনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এবং রাশিয়াও তেহরানের গুরুত্বপূর্ণ অংশীদার। চীন যদি আমেরিকার নিষেধাজ্ঞা পুরোপুরি না মানে, এবং সেরকমই আপাতত আমরা শুনছি, কিছুক্ষণ আগে হাসান ফেরদৌস সেটা উল্লেখ করলেন, তাহলে ট্রাম্পের এই যে ইকোনমিক প্রেশার, এটা আসলে সত্যিকার অর্থে কতখানি কার্যকর হতে পারে? বাই দ্য ওয়ে, আমি একটু এখানে যোগ করতে চাই, বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু ধুঁকছে এই মুহূর্তে হরমুজ প্রণালীর তেল বের না হওয়ার, যে হারে তেল সরবরাহ হতো সেই সরবরাহ বিঘ্ন হওয়ার জন্য, ডিসরাপশনের জন্য। বাংলাদেশ তাদের মধ্যে একটি। এই যে অবস্থা তৈরি হয়েছে এটি কিন্তু বেশি দিন চলতে পারে না। যদি এরকম চলে তাহলে দেখা যাবে যে অনেক দেশই আছে তারা বলবে বাবা তোমার যা করা তুমি করো, আমাদেরকে বাঁচতে হবে।
সো দুটি আপনাকে প্রসপেক্টিভ আমি দিলাম, আপনার কাছে শুনবো। একটি হচ্ছে চীন যদি না বলে বা আমাদের দরকার নেই, আমাদের রাস্তায় আমরা চলবো, তুমি তোমার রাস্তায় চলো। সাথে রাশিয়া আছে, রাশিয়া অলসো স্যাংশন কান্ট্রি অ্যান্ড দে আর ডুইং বিগ বিজনেস উইথ ইরান। তাহলে এই ক্ষেত্রে কতখানি রিয়েলি কার্যকর হতে পারে বলে আপনি মনে করেন? এবং ইরান এবং রাশিয়ার দুঃখিত, চায়না এবং রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্প কি যাবেন কিনা সেরকম ভাবে, যেমনটি তিনি দাবি করছেন? আপনি মিউটে আছেন। মিউটে ছিলাম। জি জি জি, ধন্যবাদ হাসান ফেরদৌস ভাই, অনেক সুন্দর করে অনেক একদম ডিটেলে যে আলোচনা করেছেন, যে পরিস্থিতিটা 50 বছরের ইতিহাস উনি ব্যাখ্যা করেছেন। তা আমি শুধু টু দা পয়েন্টে যাব। আমি ওনার কনক্লুশনে যে এবারের যে ইকোনমিক ডিডের কথা বলা হচ্ছে আমেরিকা থেকে, সেটা হয়তো একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করবে শুধু ইরানের জন্য না, কিন্তু এটা কিন্তু সারা বিশ্বের যারা তেল আমদানিকারক এবং তেল আমদানির সাথে তেল ভিত্তিক যে অর্থনীতি, এটা আমরা ইতিমধ্যেই দেখছি তেলের সাথে পুরো ইকোনমিটা জড়িত, এই তেল জ্বালানির সাথে। যার ফলে তেল শুধু ইরানি তেল না, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে বিশ্বের বাজারে তেলের যে দাম বেড়ে যাচ্ছে, তার ফলে সারা বিশ্বে কিন্তু ইকোনমিক একটা ডাউনফল আসছে। যেমন করে বাংলাদেশের কথা বলছেন। আর যখন বড় বড় পরাশক্তিগুলো, চীনের মতো পরাশক্তি যখন বলে যে এই তোমাদের কি স্বার্থে, এটা সারা বিশ্বের স্বার্থে তো ইকোনমিক ডিডে হচ্ছে না, আমেরিকার ইগোর কারণে হচ্ছে, সেখানে কতটুকু যুক্তি ছিল ইরানকে আপনি একদম ধ্বংস করে দেবেন? কি কারণে? ইরান কি করেছে? গত 50 বছরের যে আমাদেরকে গালিগালাজ করেছে, আমরা কিন্তু একটা বারো কোনো ক্ষেত্রে প্রমাণ করতে পারিনি যে ইরান আমাদেরকে আমেরিকার ভূখণ্ডে আঘাত করেছে, বা এরকম সরাসরি ইরানকে কোথাও সম্পৃক্তায়ন করা যায়নি, কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করা যায়নি। তারপরে আমরা ইরানকে আক্রমণ করেছি, বলছি যে 2 দিন 3 দিন লাগবে। আমরা পারমাণবিক বম ফেলারও হুমকি দিয়েছি। সব হুমকি দুমকি যখন ফেল হয়েছে, তখন ঠিক ইলেকশনের আগে দিয়ে যখন আমেরিকার অভ্যন্তরে তার জনপ্রিয়তা, তার গ্রহণযোগ্যতা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে আছে, তখন আমরা এখন বলছি যে ইকোনমিক ডিডে হবে। ইতিমধ্যে আমাদের যে সমস্ত জাহাজ, লিঙ্কনের কথা বলেছেন, অন্যান্য আমাদের যে মধ্যপ্রাচ্যে কিন্তু আমাদের অনেকগুলো ঘাঁটি ছিল, এই ঘাঁটিগুলোর বর্তমান অবস্থা আমাদের সরকার এখন বলছে না। আপনারা যদি মধ্যপ্রাচ্য ভিত্তিক এবং বিভিন্ন দেশের ইউরোপিয়ান পত্রপত্রিকাগুলো দেখেন, নিউজ মিডিয়ার খবরগুলো দেখেন, সেখানে কিন্তু কিছুটা গ্রিন, মানে খুব আমাদের জন্য দুঃসহনীয় সংবাদ তারা প্রকাশ করছে। আমাদের অনেকগুলো ঘাঁটি গুটিয়ে দেওয়া হয়েছে। আমাদের সামরিক যে সামর্থ্য মধ্যপ্রাচ্যে এবং সারা বিশ্বে প্রভুত্ব করার, সেই ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পাঠক ধরেছে। সারা বিশ্বের সামরিক বিশারদরা এখন আমাদেরকে কাগজে বাঘ হিসেবে দেখছে। আমাদের সামরিক সক্ষমতা নিয়ে শুধু আমরাই, আমেরিকান হিসেবে শুধু আমরাই হতাশ নয়, আমাদের প্রেসিডেন্টের ভুলের কারণে সারা বিশ্বে আগামী দিনে যে সমস্ত রাষ্ট্রনায়ক হবেন এই আমেরিকা থেকে, সারা বিশ্বে তাদের সম্পর্কেও অনেকটা নেগেটিভ ধারণা সৃষ্টি হয়েছে। এই যুদ্ধের প্রতি যেমন আমেরিকানদের সমর্থন নেই সারা বিশ্বে আমাদের যে সমস্ত অ্যালাইজ রয়েছে তাদের। এই যুদ্ধকে কেন্দ্র করে আমরা আমাদের সমস্ত অ্যালাইজকে হারাইছি। ইউরোপ, এশিয়ায় যে সমস্ত আমাদের এই বন্ধু রয়েছে, আমরা তাদেরকে অনেককে হারিয়ে ফেলেছি। অতএব এই ইকোনমিক ডিলের কথা বলে এখন হয়তো কিছুটা নির্বাচনী বৈতরণী পার হওয়ার কথা বলছেন, কোনোভাবে সেখান থেকে মুখ, আমরা একটা ফেস সেভিং বলি রাজনীতিতে, যে ফেস সেভিং করে পালিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। I wish it will happen. America will survive with its dignity, integrity, and the promise to the world peace. However, it does not look like, হাবিব ভাই, it does not look like that আমরা সেখান থেকে ফেস সেভিং করে আসতে পারবো। আজকে আমাদের সেনারা আত্মহত্যা করছে, আমাদের আমেরিকান সেনারা তাদের নিজ যুদ্ধ জাহাজে খাবার অভাবে, পানির অভাবে, এমনকি অস্ত্র গোলা বারুদের অভাবে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা অনেকে মানসিকভাবে ভেঙে পড়েছে। এই দেশকে ওই মানসিকভাবে ভাঙা সেনাদের দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা চালানো অথবা অন্যকে আক্রমণ করা কোনোটাই সম্ভব নয়। মনোবল হারিয়ে ফেলেছে আমাদের সৈন্যরা। কেননা এই যুদ্ধটা নৈতিকভাবে প্রথম দিক থেকেই আমাদের জেনারেলরা বারবার সতর্ক করেছে, কিন্তু আমরা সেখানে গিয়েছি যতটা না আমেরিকার স্বার্থে, তার চেয়ে অনেক বেশি মধ্যপ্রাচ্যের একটা দেশের স্বার্থে এবং তাদের ইনফ্লুয়েন্সে।
নামটা বলেন ভাই, নামটা বলেন। হ্যাঁ, I will cover your back. I will cover your back. হ্যাঁ, আপনি যেটা বলতে চাচ্ছেন আমি আপনার হয়ে বলে দিচ্ছি, ইসরায়েলের জন্যই তারা এই যুদ্ধে জড়িয়েছেন। হ্যাঁ, বলুন, অসুবিধা নেই। আমি আউটস্পোকেন সব জায়গায় বলি, এই জিনিসটা বলতে আর আমার কখনোই অসুবিধা হয়নি। ওকে, তো এই দেশটি আজকে আমাদেরকে ড্র্যাগ করেছে, এবং এই দেশটির যে রাজনৈতিক সংগঠন আমাদের দেশে কাজ করে, আমেরিকায় কাজ করে, সেই এই ফাঁকের সমর্থিত অনেক বড় বড় ডেমোক্র্যাটস এবং রিপাবলিকান এখন জনগণ বুঝতে পারছে যে এদেশের রাজনীতি এদেশের মানুষের কল্যাণে হওয়ার কথা ছিল। আমাদের নির্বাচিত প্রতিনিধিরা যেখানে কংগ্রেস যে আমাদের পক্ষে আইন করার কথা ছিল সেটা না করে যখন একটি বিশেষ দেশ ইসরায়েল, আবারও বলছি, ইসরায়েলের কথা বলে, ইসরায়েলের স্বার্থ রক্ষার কথা বলে, এখান থেকে $3.5 বিলিয়ন প্রতি বছর তাদেরকে অ্যালোকেট করে, যেখানে আমাদের হাসপাতালে ওষুধ নাই, চিকিৎসা হচ্ছে না, যেখানে আমাদের এই বৃদ্ধরা ভাতা পাচ্ছে না, আমাদের এখানে যে মেডিকেট যেটা আমরা বলি সাধারণ বেসিক স্বাস্থ্য সেবা, সেখান থেকে আমরা কাট করছি, অথচ আমাদের টাকায় ওই ইসরায়েলে সেখানে আরব ল্যান্ড দখল করে সেটেলার নাম দিয়ে তাদের জায়গা দখল করে বাড়িঘর নির্মাণ করা হচ্ছে, তাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর সেখানে যোগান দেওয়া হচ্ছে সব ধরনের খরচ, টাকা পয়সা, ডেভেলপমেন্ট, এবং পরিবারগুলোকে টাকা দেওয়া হচ্ছে। এটা কিন্তু আমেরিকার জনগণ এই প্রাইমারির আগে দিয়ে বুঝে গেছে। আপনি দেখেন ফ্লোরিডার নির্বাচন হলো গত সপ্তাহে, রেজাল্ট কি আসলো? যারা এই প্যাক সমর্থিত তারা সবাই হারছে। যে সমস্ত খুব সিরিয়াস উগ্র ইসরায়েলবাদী লোক, যারা কোনো কিছু ইসরায়েলকে আমেরিকার চেয়ে বেশি প্রাধান্য দেয়, তারা কিন্তু সবাই প্রাইমারিতে হেরেছে। এই জিনিসটা শুধু ইয়ে না, আপনি দেখেন কোথায় হচ্ছে, ক্যালিফোর্নিয়াতে, যেখানে আমি নিজে চিন্তাও করি নাই, আয়েশা ওয়াহাব সে জিতে আসছে সেখান থেকে। ও পলিটিক্যালি অতটা খুব সুনামের অধিকারী ছিল না, কিন্তু একটাই এজেন্ডা, আফগান মহিলা রাজনীতি, প্রথম আফগান মহিলা কংগ্রেসে আসবে যদি জিতে তিনি আসেন। I don't think so. There is it. I don't think so. No, even but she will be. It's a wholly democratic district. Exactly. Very, very, very strong democratic strong. Correct. Yeah. তো যেটা আমি বলবো, ট্রাম্প সেটাকে আমেরিকার যে বর্তমান যে পরিস্থিতি, যদি আপনি জানেন যে কিছুদিন আগে তাদের আভ্যন্তরীণ হোয়াইট হাউসে মিটিং হয়েছে যে কিভাবে আমরা রক্ষা পাবো ডেমোক্র্যাটরা যদি কোনো ক্ষমতায় আসে, সেখান থেকে যে ইনভেস্টিগেশন শুরু হবে, যার জন্য অ্যাডভান্স ইমিউনিটি তারা পাস করার চেষ্টা করছে। ওকে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি একটু অন্য এই প্রসঙ্গে আসবো একটু পরে, কারণ আমি আই ডোন্ট ওয়ান্ট টু গেট ক্যারিড অ্যাওয়ে। আপনি যেটা বলছেন, ওয়াহাবের কথা বলেছিলেন, হাসান ফেরদৌস আমার দৃষ্টি আকর্ষণ করেছেন সেদিকে। ফার্স্ট আফগান ফিমেল যিনি যদি জয়ী হন নভেম্বরের সাধারণ ইলেকশনে, মিড টার্মে, তাহলে হবেন কংগ্রেস ওম্যান, অ্যান্ড দিস ইজ গোনা বি আনপ্রেসিডেন্টেড। দ্যাটস হোয়াট ইজ আমেরিকা। এই আমেরিকা আমরা চাই। এই আমেরিকা হচ্ছে স্বাধীন মানুষের ভোটে নির্বাচিত হওয়া, স্বাধীনভাবে কথা বলা, এবং এই যে মৌলিকভাবে সবকিছু দেখা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা, এই আমেরিকা আমরা দেখতে চাই। আপনারা দুজনই অবাক হবেন শুনে। করিম চৌধুরী, আপনি খুব ভালো একটি প্রসঙ্গ কথা বলেছেন যে সেইলার যারা আছে, নাবিক যারা আছে, যুদ্ধে যারা আছে, সৈনিক, তারা আসলে বিদ্রোহ করার মতো অবস্থা আছে। কেন? কারণ নৈতিকভাবে এটি অন্যায় একটি যুদ্ধ, জাস্ট লাইক ভিয়েতনাম ওয়ার, অনৈতিক একটি যুদ্ধ যেখানে আমেরিকার গেইন করার কিছু নেই। ওকে, নাও একটি বড় ব্যাপার এখানে আমার মনে হয় বলা উচিত, সেটি যে হচ্ছে এই যে নৈতিকতার বিপর্যয়, এটি আমরা একদম আমেরিকার টপ লেভেল থেকে দেখছি। দ্য প্রেসিডেন্ট হিমসেলফ, উনি লিসা কুক নামে একজন আছেন, গভর্নর অফ দ্য ফেডারেল রিজার্ভ, ওয়ান অফ দ্য গভর্নর্স, রাইট? তাকে বলছেন, তার বিরুদ্ধে কেস নিয়ে আসছেন কেন? যে সে নাকি মর্গেজ ফ্রডের জালিয়াতি করেছেন বা মিথ্যে তথ্য দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এত মিথ্যে আছে এই মর্গেজ ব্যবসায়, যেটি অগণিত। সো এই যে রাজনৈতিকভাবে একজনকে হেয় করা এবং তার নিজস্ব লোক নিয়ে আসা ট্রেজারিতে, তারপরেও তিনি ইন্টারেস্ট রেট কমাতে পারছেন না। নিজের লোন নিজে ক্রয় করেছে আমেরিকা পরশুদিন, দে বট দ্য বার্নস ব্যাক। তো আপনি এই অর্থ পেলেন কই? আপনি যে নিজের লগ্নি নিজে ক্রয় করলেন, সেই অর্থটা আসলো কোত্থেকে? সো দিস ইজ ভেরি আনপ্রেসিডেন্টেড, ইটস ভেরি কনভলিউটেড। আমি সেখানে যাব না এই মুহূর্তে। আমি হাসান ফেরদৌস আপনার কাছে যাচ্ছি, আমরা প্রসঙ্গেই থাকবো। ইরান যদি সামরিক সংঘাত এবং অর্থনৈতিক চাপ দুটি, যেহেতু আমরা মিড টার্ম নিয়ে কিছু কথা বলছি, দুটি সহ্য করে নভেম্বর মিড টার্ম পর্যন্ত, ইলেকশন পর্যন্ত টিকে থাকতে পারে,
তাহলে সেটি ট্রাম্পের রাজনৈতিক অবস্থার উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে? আমি এই প্রশ্নটি করছি আমরা অত্যন্ত বাস্তবতার নিরিখে। আরেকটি ব্যাপার আমরা জানি, এই ইরানের ঝামেলাতে কিন্তু জিমি কার্টার প্রেসিডেন্সি হারিয়েছিলেন। গুড ম্যান, গুড গাই, গুড প্রেসিডেন্ট, বাট হি লস্ট ইট। এই সিমিলার টাইপ অফ সিচুয়েশন, রাইট? তো আমাদেরকে একটু বলুন প্লিজ। আমি ভাই আপনাকে অনেস্টলি বলি, ইরানের অবস্থা কিন্তু খুব ভালো নয়। জি, আমরা সেটি অনুধাবন করতে পারি। কেমন 600% ইনফ্লেশন তাদের, Yeah. অর্থের দাম ভ্যালু পানির মতো। শূন্যের কোঠায় পৌঁছেছে। হ্যাঁ, এই ঠিক এই অবস্থায় একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি আক্রমণ করছে, তারা ইকোনমিক আক্রমণ করছে। অন্যদিকে আমরা উল্লেখ করলাম ইউএই, এটা ভেরি সিগনিফিকেন্ট। ইউএই সিগনিফিকেন্ট কেন? একে তো প্রতিবেশী, তার চেয়ে বড় কথা ইউএর মাধ্যমে কিন্তু ইরান তার বেসিক নিডস গুলি মেটাতো, ব্যবসা বাণিজ্য হতো, যা চাই। তার চেয়ে টাকা, যে যে অর্থটা ইউএর মাধ্যমে ট্রান্সফার হতো, সেই সুযোগটা বন্ধ হয়ে যাচ্ছে। কারণ ইউএই জানিয়েছে তারা ইরানের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, শুধুমাত্র ডিপ্লোম্যাটিক নয়, কোনো ট্রেডিং, কোনো ইকোনমিক ট্রাই রাখবে না। ইটস এ মেজর মেজর ব্লো। হু ইজ ইউএই? ইউএই হচ্ছে মধ্যপ্রাচ্যে শুধু আমেরিকার অ্যালাই না, ইসরায়েলের অ্যালাই। আমরা এও জানি যে এই যুদ্ধের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইউএইতে এসেছিলেন, দেখা করে গেছেন ইউএইর রাজার সাথে, রাজা তো নয়, তাদের জায়েদ মোহাম্মদ বিন জায়েদ, শাসকের সাথে, রুলারের সাথে। ফলে ইউএই যা করছে তা আসলে ইসরায়েলের স্বার্থকে রক্ষা করবার জন্য করছে। ফলে এটা কিন্তু ইরানের জন্য দুর্ভাবনার কথা। কিন্তু আমি একটু আগে যেটা বললাম, ইরান যেটা করেছে এই গত 47 বছর ধরে অব্যাহত যুদ্ধ, অব্যাহত স্যাংশনস, চারদিক থেকে তাকে ধেয়ে আসার যে চেষ্টা দেখেছি আমরা, সেই চূড়ান্ত অবস্থায় ইরান বিকল্প ব্যবস্থা তৈরি করে ফেলেছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, আমি সমুদ্র পথে আমি এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারি না, তো আমি কি করছি, 6টা বিকল্প ল্যান্ড রুট তারা তৈরি করে ফেলেছে। পাকিস্তান দিয়ে, তুরস্ক দিয়ে, সেন্ট মালেশিয়া দিয়ে, 6টি ল্যান্ড রুটে, মোস্টলি থ্রু পাকিস্তান। মানে বাঁচবার জন্য এই দেশটি নানা বিকল্প ব্যবস্থা উদ্ভাবন করার চেষ্টা করছে। ইন্টারেস্টিংলি এই যুদ্ধের ফলে যেটা কি হয়েছে আমরা জানি, আমি এ নিয়ে কথা বলেছি এই অনুষ্ঠানে, ইরান একটা বিভক্ত দেশ, নানা জাতি, নানা গোত্রে, নানা ধর্মে বিভক্ত দেশ। এই যুদ্ধের ফলে সে দেশটা একত্রিত হয়েছে ফ্ল্যাগের নিচে। সবসময় সব যুদ্ধের সময় আমরা কি করি, আমাদের ফ্ল্যাগের সাথে আমরা র্যালি করি। কারণ আক্রমণ তো শুধুমাত্র ইরানের সরকারের উপর আক্রমণ তো নয়, আক্রমণ ইরানের উপরে, ইরানের মানুষের উপরে। আমাদের প্রেসিডেন্ট কি বলেছেন, ইরানের সভ্যতা ধ্বংস করবেন, 5000 বছরের সভ্যতাকে ধ্বংস করে ফেলবেন। তার আপনি তেলকূপ ধ্বংস করবেন, তার আপনি ইলেকট্রিক গ্রিড ধ্বংস করবেন, তার স্কুল কলেজ ধ্বংস করবেন। ফলে সাধারণ লোক বিদ্রোহ করছে কার বিরুদ্ধে? যুদ্ধের বিরুদ্ধে। এই বিদেশি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের তৎপরতার বিরুদ্ধে। এখন আপনি যে প্রশ্ন করছেন যে আমেরিকা খুব পাওয়ারফুল দেশ, এটা ভুলে গেলে চলবে না। অসংখ্য, তার অনেক হাত, তার দুটো হাত না, অসংখ্য তার হাত আছে। এবং এই হাত দিয়ে সে নিজে থাপ্পড় দিতে পারে, অন্যকে থাপ্পড় দিতে বাধ্য করতে পারে। এই যেমন বললাম একটু আগে, গতকাল আমাদের স্কট বেসেন কি বলেছেন, সেকেন্ডারি স্যাংশন আরোপ করা হবে যদি অন্য দেশগুলি ইরানের সঙ্গে ব্যবসা করে। একমাত্র চায়না বলেছে তারা এই স্যাংশন মানবে না। ফলে চায়না ইজ এ প্রোটেস্ট ভয়েস বলতে পারি আমরা। কিন্তু অন্যান্য দেশ, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ বা পৃথিবীর ইউরোপের দেশ মনে করা যাক, তারা হয়তো বা আমেরিকাকে অস্বীকার করতে পারবে না। ফলে আমি একটু যেটা বললাম, ইরানকে তার বেল্ট আরো টাইট করতে হবে টিকে থাকবার জন্য। কিন্তু যেটা আমি আবারও রিপিট করি, এই দেশটি গত 50 বছর ধরে এই করেই আসছে, and they have learned how to survive quite likely. এখন ফাইটটা হচ্ছে আসলে কে দীর্ঘ সময় টিকে থাকবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নভেম্বর কিন্তু বেশি দেরি নেই, 170 দিন মাত্র বাকি আছে। এই 170 দিনের মধ্যে কি ইরানকে তিনি গলা টিপে শেষ করতে পারবেন? না, ইরান ধুকে ধুকে হলেও নভেম্বর পর্যন্ত টিকে থাকবে। কিন্তু আপনি আমাকে বাজি ধরতে বলেন, বেট ধরতে বলেন, আমি বলবো যে ইরান উইল সার্ভাইভ দিস প্রেশার। সো প্রথমে আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে এরকম যে হু ব্লিঙ্কস ফার্স্ট, এক্স্যাক্টলি রাইট?
এটা একটি ব্যাপার, কিন্তু দেখে অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে শিওরলি এটা ইরান টেনে নিয়ে যাবে নভেম্বর পর্যন্ত। এবং আমরা জানি নভেম্বরে হয়তো বা একটা বিপর্যয় অপেক্ষা করছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকান পার্টির জন্য, কারণ সেটি আমরা তার চারিদিকে দেখছি এখন। করিম চৌধুরী, যাচ্ছে আপনার কাছে। হরমুজ প্রণালী নিয়ে সংকটের বাইরে যদি তেল, শিপিং এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর নতুন চাপ তৈরি হয়, অলরেডি চাপ আছে, আবার এই সেকেন্ডারি স্যাংশনের কারণে নতুন চাপ তৈরি হতে যাচ্ছে, তাহলে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, বিশেষ করে আমেরিকান কনজিউমার, ভোক্তা যারা আছেন, তাদের জীবনযাত্রার উপরে এটির প্রভাব কেমন পড়বে, কতখানি পড়বে, এবং খরচ কতটা বেড়ে যাবে, এবং এইটির প্রভাব নভেম্বরের ইলেকশনে কেমন পড়তে যাচ্ছে? হাবিব ভাই ধন্যবাদ। আমি একটু এই গতকালকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা একটু বলি। আমি গত পরশু গিয়েছিলাম কানাডায় ড্রাইভ করে, তেল সেখানে কিনেছি গাড়ির জন্য $60 উপরে, টরেন্টো রিজন থেকে। মানুষের সাথে কথা হয়েছে যেমন পাম্পে, তেমন বাংলাদেশি কমিউনিটির সাথে। পাম্পে যাদের সাথে কথা হয়েছে তারা বেশিরভাগ সাদা, আর দোকানে যাদের সাথে কথা হয়েছে তারা ইমিগ্রেন্ট, বাসায় যাদের সাথে কথা হয়েছে তারা বাংলাদেশি, ক্যানাডিয়ান। একই সুর, দ্য পেইনফুল স্ট্যাটাস ফর আমেরিকান, এই যে একটা ইগো বেসড ওয়ার, অশান্তি এবং অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমেরিকার কারণে। এটা মানুষ শুধুমাত্র, আপনি খেয়াল রাখবেন, বহির্বিশ্বের মানুষ এই যুদ্ধের জন্য আমেরিকান মানুষকে বোকা ভাবছে যে এরা কি করে, এই দেশের লোকগুলো কিভাবে এরকম একটা লোককে নির্বাচিত করলো যে তার জেনারেলদের কথা শুনে না, সমর বিশারদদের কথা শুনে না, যে তার ইগো অনুযায়ী দেশের সম্পদ ব্যবহার করতে পারে, সামরিক বাহিনী নিজ দেশের সন্তানদেরকে বিপদের মুখে ঝুলে ফেলে, মানে ঠেলে দিতে পারে। আমাদের 17 জন সেনা মারা গিয়েছে বলে পেন্টাগন থেকে আমাদেরকে জানানো হয়েছে, কিন্তু সারা মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে হাজার হাজার আমেরিকান সৈন্য হতাহতের খবর কেউ কেউ প্রচার করছে, সত্য মিথ্যা এখনো জানি না। আসেন, আপনার এই তেল রাজনীতির ফলে সারা বিশ্বে, আমি প্রথমেই বলেছিলাম, এটা শুধু আমেরিকান ট্যারিফের পরে এই বিশ্ববাজারে তেলের মূল্য বাড়ার কারণে, তেল সংকটের কারণে আমেরিকার যে অর্থনীতির নাবিশ্বাস উঠেছে। আমরা যারা নির্ধারিত ইনকামের লোক, অথবা বড় ধরনের সঞ্চয় নাই, অথবা আমাদের ইনকামে কোনো আকস্মিক ইনকাম হয়নি ট্রাম্প পরিবারের মতো, যেখানে বিলিয়নস অফ ডলার ট্রাম্পের সন্তানের কাছে এই যুদ্ধকালীন সময়ে চলে গেছে, বিলিয়নস অফ ডলার বাই সাপ্লাই ইনভেস্টিং ইন আর্মস ইন্ডাস্ট্রি and getting order from the Pentagon. His son made billions of dollars, his family made, while the average American are losing their savings and they are struggling for their daily needs. They cannot bring the food at the table, they cannot get treatment, they cannot get education, they are suffering. আসি আপনার বহির্বিশ্ব ইকোনমিতে এখন যে অবস্থা, সেটা একটা ভালো লক্ষণ। ইরান এই জন্যই সেটাকে ড্র্যাগ করে রাখছে। যারা আমাদের চাপের মুখে বা আমাদের এলাকায় যারা বিভিন্ন কারণে চুপ করে আছে, এক সময় তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। আমেরিকান জনগণ হয়তো সেই বাঁধ এই নভেম্বরের 3 তারিখে ভেঙে চুরমার করে দেবে, আমাদের বিশ্বাস। কিন্তু সারা বিশ্বে আপনি যতই টাইট দিচ্ছেন না কেন, ওই দেশের উপরে কিন্তু এই অর্থনীতির যে বিপর্যয় নেমে আসছে, সেটা দিয়ে আপনি কত দেশকে আপনি ইনসেন্টিভ দিবেন, কত দেশকে আপনি বিলিয়নস অফ ডলার পাঠাবেন, এবং কতদিন ধরে পাঠাবেন? লুক এট ইওর ওন বাস্কেট। আপনার ইকোনমি আপনি দেখেন। আমরা একটু আগেই আমাদের এই অর্থনীতির অবস্থার একটু ছোট চিত্র আমরা কথা বলতেছিলাম। এদেশের এখন কি অবস্থা? আমাদের বন্ড কেউ কিনছে না, গভর্নমেন্ট ইজ পারচেজিং ইটস ওন বন্ড, রিপারচেজিং। এটা কিসের সংকট? বহির্বিশ্ব থেকে আমাদের লোন নেওয়ার সুযোগ হয়তো থাকবে না বেশি দিন, কারণ আমাদেরকে আস্থায় রাখতে পারছে না। অর্থনীতিতে যে বিপর্যয় নেমে আসছে, যুগ যুগ ধরে আমেরিকাকে তার জন্য দায় বহন করতে হবে, শুধু নৈতিকভাবে না। আমাদের এই অপকর্মের কারণে সারা বিশ্বে, বিশেষ করে গরিব দেশগুলো, বাংলাদেশের মতো দেশগুলো, ভারত, ইন্ডিয়া, পাকিস্তান এবং এশিয়া এবং ইউরোপের বিভিন্ন ছোটখাটো দেশ চরমভাবে বিপদগ্রস্ত হয়েছে, এবং তাদের মানুষের জীবনযাত্রা এমন একটা পর্যায়ে আছে যেখান থেকে তাদের সঞ্চয় শেষ হওয়ার পথে, এবং যার ফলে তারা যে কোনো সময় ওইসব সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে যারা বর্তমান আমেরিকান নীতির সাথে সমর্থন দিয়ে
সেকেন্ডারি স্যাংশনকে সমর্থন দেবেন, সেকেন্ডারি স্যাংশন ওইসব দেশের উপরে দেবেন, যার ফলে জনগণের জীবনযাত্রা একটা অসহিষ্ণু পর্যায়ে যাবে। আমি মনে করি এইসব সব ব্লাফ, এইসব হলো যে ওই যে 3 দিন যুদ্ধ লাগবে, 1 সপ্তাহ লাগবে, 2 সপ্তাহ হবে যুদ্ধ, এরপরে আমরা শেষ করে দেবো, দেশকে একদম শেষ করে দেব, জ্বালিয়ে পড়িয়ে দেব। ইরানিয়ান জাতি অন্য ইরাকের মতো নয়, কুয়েতের মতো নয়, তারা সংগ্রাম করে মানুষ, তারা আত্মমর্যাদাশীল জাতি। আমাদের মতো সকালে এক কথা বিকালে অন্য কথা, যখন যা মনে আসছে তা বলছে না তারা। তাদের উচ্চ পর্যায়ের সমস্ত নেতৃবৃন্দকে আমরা হত্যা করেছি, আমেরিকা এবং ইসরায়েলি অ্যালায়েন্স। দেখুন তাদের কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি, বরং তো আমাদের এই হত্যাকাণ্ডের ফলে এখন আরো বেশি উগ্র, আরো বেশি অ্যান্টি আমেরিকান, আরো বেশি শক্তিশালী স্ট্র্যাটেজিক ওয়েতে লোকজনকে আমরা ক্ষমতায়ন করেছি। What we have done, what is the impact of our billions of dollar investment in this war? What is the impact of our loss and suffering as American? তাহলে আমরা একজনকে ক্ষমতায় বসিয়ে আমাদের নিজের সুখ শান্তি যেমন বিসর্জন দিচ্ছি, আমরা তার কারণে আমাদের অর্থনীতি শুধু এখন ভঙ্গুর নয়, যে অর্থনৈতিকভাবে আমরা যে পর্যায়ে গিয়েছি, আগামী 50 বছরে আমেরিকা সেই পর্যায়ে থেকে উঠতে পারবে না। কারণ একটা কথা বলছি, সারা বিশ্বের মানুষ নৈতিকভাবে আমাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে, আমাদের অ্যালাইজরাও আস্থা হারিয়ে ফেলেছে। অতএব এটা একটা বড় ধরনের বিপর্যয়। এই বিপর্যয়ের ফলে বেশি টাইট দিতে গিয়ে আমরা কিন্তু রশিটা ছিঁড়ে ফেলেছি মনে হচ্ছে। এবং এই নভেম্বরে আমেরিকানদের ধৈর্যের বাঁধ ভাঙবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যে সমস্ত লোক আসছে তারা ফরেন ইনফ্লুয়েন্স যারা করবে তাদেরকে রাজনীতি থেকে এদেশের জনগণ সরিয়ে দিচ্ছে। যারা এদেশের স্বার্থকে প্রায়োরিটি দিবে না, যারা আমেরিকার বাইরে অন্য কিছু ইন্টারেস্টকে প্রায়োরিটি দিবে বিভিন্ন স্বার্থে, তাদেরকে এখানকার রাজনীতি থেকে ধীরে ধীরে বিদায় জানাচ্ছে। সেটার ফলাফল আসছে। আমরা বলছি ক্যালিফোর্নিয়ার ওয়াহাব যে কিনা এখানে বলে গেলাম, একটু আগে বলছিলাম যে ক্যালিফোর্নিয়াতে এবং ফ্লোরিডাতে আপনি দেখছেন কি ঘটছে। র্যান্ডি ফাইনের মতো একটা প্রভাবশালী কংগ্রেসম্যান কিভাবে হারলো একজন সাধারণ ডেমোক্রেটের কাছে। তবে Randy Fine is an idiot, and he's a genocidal. He's a maniac. He's not normal. He called himself genocidal. He's not normal. He's abnormal. So many of them are sick, but I'm not a physician, so I do not want to diagnose anybody. But their sickness is outspoken already. তা আমি বলবো যে সমস্ত লোক আমেরিকার স্বার্থের বাইরে প্রায়োরিটি দিবে, আমেরিকানদের স্বার্থের বাইরে অন্যকে প্রায়োরিটি দিবে, তারা এখানকার রাজনীতি আর ভুল বুঝিয়ে বেশি থাকতে পারবে না। এই তথ্য প্রযুক্তির যুগে মানুষ এখন সব জেনে যাচ্ছে যে আমাদের সন্তানরা যখন স্কুলের জন্য একটা সায়েন্স ল্যাব পায় না, সেখানে ওই ইসরায়েলের সহ অন্য কয়েকটি দেশ বিশ্বে তারা সবকিছু পায় আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের টাকায় তারা ফ্রি চিকিৎসা পায়, তারা বেকার ভাতা পায়, তারা বৃদ্ধ ভাতা পায়, তারা বছরের পর বছর অন্যের জায়গায় আরব ল্যান্ড দখল করে বাড়ি নির্মাণ করে সেটেলার নামে সবকিছু পায়, অথচ আমাদের দেশের লোকেরা এখন হোমলেস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দ্যাটস এ গুড পয়েন্ট। হাসান ফেরদৌস, যাচ্ছি আপনার কাছে। উনি স্যাটেলারদের কথা নিয়ে এসেছেন। আমি এই প্রসঙ্গেই স্যাটেলার প্রসঙ্গে যাব। ব্যাপারটি এরকম হচ্ছে যে গাজা এবং দ্য ওয়েস্ট ব্যাংক, দ্য পশ্চিম তীরে সহিংসতা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক মনোযোগ অনেকটাই ইরান এবং হরমুজের দিকে চলে গেছে। এতে আমরা দেখছি যে ওয়েস্ট ব্যাংকে যে স্যাটেলার আছেন তারা কিন্তু ফিলিস্তিনিদের বাড়িঘর জোর জবরদস্তি দখল করে নিচ্ছেন এবং সরকারি ছত্রছায়ায়, এবং গাজাতেও আক্রমণ অব্যাহত আছে এবং ভালো পরিমাণ আক্রমণ হচ্ছে সেখানে। এই যে ফিলিস্তিনিদের পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতির আড়ালে চলে যাচ্ছে, এটি একটি ব্যাপার। এটি আসলে কি হচ্ছে এখানে এবং এটি কত বড় একটা ঝামেলা তৈরি হচ্ছে নতুন করে, আবার এটা একটি ব্যাপার। আরেকটা ব্যাপার আমার চোখে পড়েছে বেশ কিছুদিন ধরে এবং সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি বিভিন্ন জায়গায়, সেটা হতে পারে ইন্দোনেশিয়া, সেটা হতে পারে থাইল্যান্ড, সেটা হতে পারে ইটালি, সেটা হতে পারে সাউথ আমেরিকার কিছু দেশ, যেখানে ইসরায়েলি ট্যুরিস্ট যাচ্ছেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, হয়তো রেস্টুরেন্ট থেকে অথবা দোকান থেকে, অথবা সার্ভ করা হচ্ছে না, সার্ভিস দেওয়া হচ্ছে না। যেই কারণে আমেরিকা এবং ইসরায়েল এই মিডিয়া কন্ট্রোলের মাধ্যমে সারা বিশ্বে ইসরায়েলকে ভালো এবং সব মুসলমানকে টেরোরিস্ট আখ্যা দিয়ে একটি ভালো 80 দশক, 70 দশক, 80 দশক, 90 দশক পর্যন্ত এরা চালিয়েছিলেন, সেই জিনিসটাও মার খেয়ে যাচ্ছে। এক্সপ্লেইন দিস টু থিংস ফর মি। আমি ভাই, পশ্চিম তীরে এবং গাজায় যে ঘটনা, যে ট্র্যাজেডি,
জেনোসাইড চলছে আমাদের চোখের সামনে, আমাদের লিভিং রুমে। জি। আপনি যদি চান যে কোনো সময় আপনি টেলিভিশন ওপেন করুন, আল জাজিরায় যান, দেখবেন প্রতিদিন কি কাণ্ড ঘটছে। হুম। গাজার গল্প তো আমরা শুনেছি। হুম। গাজায় সোকল সিজ ফায়ার হওয়ার পরে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Yeah. সেই বোর্ড অফ পিস হওয়ার পরে এই পর্যন্ত প্রায় 1,500 মানুষ মারা গেছে। সিজ ফায়ার হওয়ার পরে, চুক্তি হওয়ার পরে 20 দফা চুক্তি তারা করেছে। তার মানে প্রায় প্রতিদিন সেখানে ইসরায়েলি আক্রমণে কারা, জাতিসংঘ বলছে এই যারা মারা গেছে তার 43% হচ্ছে হয় শিশু নয় নারী। ইসরায়েল বলছে আমরা আক্রমণ করছি হামাসকে, শিশু ও নারী হামাসের লোক, এবং পৃথিবী তাকিয়ে তাকিয়ে দেখছে। আমাদের জামাতা, আমাদের বলতে বোঝাচ্ছি আমি প্রেসিডেন্ট জ্যারেড কুশনার। জামাতা জ্যারেড কুশনার, তাকে পাঠানো হয়েছে গাজাতে কথা বলবার জন্য। তিনি কথা বলেছেন, আপনারা ভালো করে জানেন তার সাথে নেতানিয়াহুর কি সম্পর্ক। যখনই বিবি নিউ ইয়র্কে আসেন কুশনারের পার্ক অ্যাভিনিউর লম্বা বাড়িতে, কুশনারের বেডরুমে থাকেন তিনি, তাকে সেই বেডরুম ছেড়ে দেওয়া হয়। এইরকম পারিবারিক সম্পর্ক তাদের মধ্যে। মিটিং করেছেন, মিটিং করে তিনি কি বলেছেন, যে চুক্তিটা করা হয়েছিল হামাসের সাথে 20 দফা, তাতে স্পষ্ট বলা আছে যে হামাস ডিজার্ভ করবে, সাথে সাথে পাশাপাশি ইসরায়েল উইথড্র করবে। তারা যে দখল করে আছে অলমোস্ট 51%, 53% জায়গা দখল করে আছে, তারা ক্রমান্বয়ে সরে আসবে। সরেতে আসেইনি, উল্টা তারা এক্সপ্যান্ড করছে। এবং হামাস বলছে যে যতক্ষণ না এই চুক্তি তুমি মানছো, আমি বাধ্য নই তোমার সঙ্গে চুক্তি মানতে। মিটিং করার পরে কুশনার সাহেব কি বলছেন, যে না, হামাসকেই আগে কমপ্লিট ডিজার্ভ করতে হবে, এবং ইসরায়েলের দায়িত্ব নেই, ইসরায়েলকে সরে আসতে হবে না। তার মানে খুব ক্লিয়ারলি মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে যারা নেগোশিয়েট করছে, তারা পক্ষপাত দুষ্ট। এটা নতুন কোনো গল্প নয়, আমরা জানি ইসরায়েল আমেরিকার 1 নম্বর ক্লায়েন্ট, এবং এখানেও যদি তারা প্রক্লেম করছে আমরা নিউট্রাল, নিউট্রাল তারা নয়। এটা গাজায়। মিনওয়াইল ওয়েস্ট ব্যাংকে, যেখানে নমিনালি সামান্য একটা অংশে ইসরায়েলি প্যালেস্টিন অথরিটির নিয়ন্ত্রণ আছে, আপনারা জানেন পুরো এলাকাটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, এ, বি এন্ড সি। আরো একটা কথা বলি যে হিস্টোরিক্যাল যে প্যালেস্টাইন, তার মাত্র 22% জমিতে, মাত্র 22% জমিতে এই প্যালেস্টাইন অথরিটি গড়ে উঠেছে, ওয়েস্ট ব্যাংক এবং গাজা নিয়ে। এবং সেই ওয়েস্ট ব্যাংকে আমরা দেখতে পাচ্ছি কি ক্রমান্বয়ে বর্ধিত সংখ্যায় অবৈধ ইহুদি বসতি গড়ে উঠছে। তারা কি করে, ইন্টারেস্টিংলি, খেলাটা খুব ইন্টারেস্টিং। আমরা জানি যে আউটস্কার্টসে অসংখ্য ইহুদি বসতি আছে। হঠাৎ একদিন সকালবেলা দেখা গেল যে 10 জন ছেলে পেলে একটা ট্রাক নিয়ে, হাতে অস্ত্র নিয়ে এসে একটা চেক পোস্ট তারা সেখানে বসালো, তাবু খাটালো, গরু ছাগল আনা শুরু করলো, এবং সেইটাই হয়ে পড়লো নতুন সেটেলমেন্ট। এবং তাকে রক্ষা করবার জন্যে সেনা ইসরায়েল তার সৈন্য পাঠাচ্ছে। বলা হচ্ছে যে না, কনফ্লিক্ট রোধ করবার জন্য, কিন্তু প্র্যাকটিক্যালি কি করছে তারা, আমরা ছবি দেখেছি, যখন আক্রান্ত হচ্ছে প্যালেস্টিনিয়ানরা, তখন তার সাথে তাকিয়ে তাকে দেখছে না এই ইহুদি ইসরায়েলি সোলজাররা, তারা একসাথে প্রার্থনা করছে, তারা এই সেটলারদের সাথে একসাথে প্রার্থনা করছে। অবস্থাটা এতটা খারাপ যে ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত, যিনি একজন সুপরিচিত জায়নিস্ট, তিনি বলেছেন এরা টেরোরিস্ট। তিনি পর্যন্ত বলেছেন এরা টেরোরিস্ট। You're talking about Mike Huckabee. মাইক্রো সামনে নির্বাচন, আমরা জানি অক্টোবরের 26 তারিখে নির্বাচন। নির্বাচনের আগে লিটারালি কম্পিটিশন চলছে অ্যামাং দ্য কনজারভেটিভ হার্ড লাইনার্সদের মধ্যে, কে কত কঠোরভাবে প্যালেস্টিনিয়ানদেরকে আক্রমণ করতে পারে। 2 দিন আগে বেন গাভির, অন্যতম মন্ত্রী, তিনি নির্দেশ দিয়েছেন যে নতুন যে সেটেলমেন্ট হচ্ছে, একটা প্রিজন তৈরি করা হচ্ছে, সেখানে একটা ওপেন এয়ার স্লটার হাউস করা হবে, ফাঁসি দেবার জন্য প্যালেস্টিনিয়ানদেরকে একটা ওপেন এয়ার স্লটার হাউস করা হবে। আপনি কল্পনা করতে পারেন? এ নিয়ে সমালোচনা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, কিন্তু প্রতিবাদ তো বড়জোর জাতিসংঘ থেকে একটা চিঠি আসবে, একটা শক্ত স্টেটমেন্ট হবে, কিন্তু অন দ্য গ্রাউন্ড কোনো পরিবর্তন হবে না। তার একটা প্রধান কারণ, একটা বড় কারণ,
আরবদের নিষ্ক্রিয়তা। হুম। এই আমি একটু আগে বললাম ইউএই অন্যতম আরব রাষ্ট্র কি করছে, ওপেনলি ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে সমর্থন দিচ্ছে। সৌদি আরব, হুম। ধরা যাক সৌদি আরব সবচেয়ে পাওয়ারফুল দেশ, হুম। একটি কথা সে বলেছে, না, কোন রকম প্রতিবাদ সে করেছে, No. কোন সিদ্ধান্ত নিয়েছে, কোন স্যাংশন আরোপ করেছে? আপনার সাথে আরো একটু যুক্ত করে দিই আমি। আপনি যে কথা বলছেন যে এই যে আরব দেশগুলোর নিষ্ক্রিয়তা এবং কোনো কিছু না বলা, তার কারণ হচ্ছে তারা তাদের রাজ্য ঠিক রাখতে চান, রাজত্ব ঠিক রাখতে চান, এবং তাদের এটা ঠিক রাখতে হলে তাদের তাবেদার হতে হবে। মজার ব্যাপার হচ্ছে সেই যে ভয়ঙ্কর আইসিস যারা ইসলামিক স্টেট কায়েম করবেন, এই যে ইরান যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনে এত সাধারণ মুসলমান বা ফিলিস্তিনিরা মারা যাচ্ছেন, সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, অথবা ইভেন জুইশ হোক, যদি সে ফিলিস্তিনের সমর্থক হয়ে থাকে, কাউকে ছাড়ছে না ইসরায়েলি গভর্নমেন্ট। ওকে, আইসিস কি কোনো বিবৃতি দিয়েছে, কোনো কথা বলেছে? না। আফগানিস্তানে তালেবান, তারা তাদের মনে করেন যে ইসলামের ধারক এবং বাহক, একটি বক্তব্য শুনেছেন? নো। These are all the same people. These are all the same people. So unfortunate. So unfortunate. So colonialism hasn't ended, unfortunately. একটা নাম আছে, নাম হচ্ছে সেটলার্স কলোনিজম। কেমন এরা সেটলার, এরা বাইরে থেকে আসা মানুষ দখল করে বসে আছে and have established basically একটা কলোনিয়াল এম্পায়ার তারা তৈরি করেছে, রাইট, with the settlers. হ্যাঁ। এবং আপনি যখন মানবতার পক্ষে কথা বলবেন, তখন আপনি হয়ে যাবেন অ্যান্টাই সেমাইট। ভেরি স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। মজার ব্যাপার কি, এই যে চায়নাকে আজকে আমেরিকা হুমকি ধুমকি দিতে এখন আর পারে না সেরকম ভাবে হুমকি দিতে। এখন তারা বলছে যে ওখানে এখন নায়কতন্ত্র চলছে, কমিউনিজম, পিপল ক্যান স্পিক, এদের আসলে ডেমোক্রেসি ফলো করা উচিত। যখন চায়নার মানুষ না খেয়ে মরছিল 1800-এ, তখন পশ্চিমা বিশ্ব তাদেরকে আফিম খাওয়িয়েছে, বলছে ইউ নিড আফিম, তোমাদের আফিম দরকার। কেউ বলেনি তখন তোমাদের গণতন্ত্র দরকার। এখন তারা ওয়েল টু ডু কান্ট্রি, এখন তাদেরকে গণতন্ত্র মানতে হবে। যত সব মানে ফাজলামের একটা সীমা থাকে, এগুলো হচ্ছে আশ্চর্যজনক কথাবার্তা। এনিওয়ে, আপনাকে যদি মাথা তুলে দাঁড়াতে হয়, আপনাকে নিজের পায়ে দাঁড়াতে হয়, নিজের কোমরে শক্তি থাকতে হবে। এটা ইরানকে দেখে একটা শিকার ব্যাপার আছে। আমরা যতই দোষারোপ করি, রিজিম যতই হোক, তারা কিন্তু মাথা নুয়ে ফেলেনি। তাদের যে জাতীয় মর্যাদা, তাদের যে ঐতিহ্য এত বছরের, হাজার বছরের, সেটা সমুন্নত রাখার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে। এখন অভ্যন্তরীণ তাদের ব্যাপার, তারা দে উইল ফিক্স ইট, ইটস দেয়ার ইস্যু। আমাদের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার হচ্ছে যে বুলির কাছে মাথা নত করতে নেই। যদি করেন তাহলে সর্বনাশের কিছু বাকি থাকবে না। আমি একটু প্রসঙ্গের পরিবর্তন করব। করিম চৌধুরী, যাচ্ছি আপনার কাছে, আপনার কাছ থেকে শুরু করব। তারেক রহমান সরকারের 6 মাস পূর্ণ হয়ে গেল। অর্থনীতি, প্রশাসন, আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক স্থিতিশীলতা, এই 4টি ক্ষেত্রে সরকারকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং কোন ক্ষেত্রে সবচেয়ে বড় ঘাটতি রয়েছে? কোনটাতে ঘাটতি নেই আমি এটার উত্তর দিতে পারবো। ঘাটতি তো চারটার ক্ষেত্রেই আপনি আমার একটু কষ্ট হয়, কেননা এই 17 বছরের মাঝে 14 বছর আমি দেশে যাইতে পারি। জি। যখন দেশে গেলাম, মানুষের মাঝে একটা বড় ধরনের পরিবর্তন দেখলাম। মানুষ যেন নিঃশ্বাস ফেলছে স্বাধীনভাবে, স্বাধীনতার কিছুটা স্বাদ পাচ্ছে, কথা বলছে স্বাধীনভাবে। এই 6 মাসে যা আমি ব্যক্তিগতভাবে অবজার্ভ করলাম, এখান থেকে শুধু মিডিয়ার মধ্য দিয়ে নয়, যারা দলীয় লোক, যারা রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত, তাদের সাথেও কথা বলে দেখেছি যে আমরা জাতিকে হতাশ করেছি। তারেক রহমান জাতিকে হতাশ করেছে। আপনি ফ্যামিলি কার্ড দিবেন, আপনি আস্তে আস্তে বলছেন যে আস্তে আস্তে সময় আমরা দিচ্ছি, একটু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছি অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে। কিন্তু রাজনৈতিকভাবে কিভাবে কি করছেন আমি তো সেটা বুঝতে পারছি না। যেই চাঁদাবাজরা একসময় 500 টাকা নিত, এখন 5000 টাকার নিচে মানছে না। একই চাঁদাবাজ হয়তো নতুন সাথে কিছু যুক্ত হয়েছে, অন্য লেভেলের লোকজন, অন্য রাজনৈতিক দলের, কিন্তু একই গ্রুপ সেখানে আছে, তাদের নাম পরিবর্তন হয়েছে, দলের নাম পরিবর্তন হয়েছে, হাইব্রিড নামে আপনাদেরকে যাদেরকে ছিল, তারা বিভিন্ন দলের, তারা যেমন এই পতিত স্বৈরাচারের লোকজন, তেমনই আছে আজকের যারা ক্ষমতাসীন জোট তাদের লোকজন। চাঁদাবাজি আরেকটা কথা আমরা বারবার শুনতাম পত্রপত্রিকায়,
সিন্ডিকেটেড করে আমাদের মার্কেট নিয়ন্ত্রণ করা হয়, এবং সেটা ইউনূস সরকারের যেটা আমরা বলি ইনচিম গভর্নমেন্ট, সেই সময় যেভাবে সবকিছুর প্রতি কিছুটা নিয়ন্ত্রণ করার সরকারি উদ্যোগ লক্ষ্য করা গেছে, এবং সেখানে হয়েছে। আপনার মনে আছে, আমার গ্রামের বাজারে লোকজন আমাকে ফোন করে বলে যে 7 কেজি গোলা আলু 100 টাকায় পাওয়া যায়, জি, এরপরে বলে যে 5 কেজি পাওয়া যাচ্ছে, আচ্ছা, ঢাকা শহরেও 5 কেজি পাওয়া যাচ্ছে। কিন্তু এটা কেন চেঞ্জ হচ্ছে, এটা এখন আর কেন নাই অনেক জায়গায়? আমি একটা উদাহরণ দিলাম, পেঁয়াজের কথা বলছি, রসুনের কথা বলছি। অনেকে বলবেন যে এটা সিজনাল, আমাদের উৎপাদনের সাথে গত 17 বছরেও আমাদের উৎপাদন ছিল, কিন্তু সিজনাল এই ধরনের পরিবর্তন হয়নি। একটা কথা বলি, জনগণের মাঝে যেই 30 বলেন 35,000 লোক বলেন আহত হয়েছে, 1400 বলেন অথবা 5,000 লোক নিহত হয়েছে, জনগণের যে এই সম্পৃক্তায়ন রাজনীতির সাথে তাদের যে প্রত্যাশা একটা বড় ধরনের পরিবর্তন, সেটা জনগণ দেখে। ওকে, এদেশের সাধারণ 30 seconds সময় নিয়ে কথাটা বলি, যে এদেশের মানুষ আজকে, আপনি এনসিপি বলবে আমি করেছি, জামাত বলবে আমি করেছি, বিএনপি বলবে আমি করেছি, আমি প্রবক্তা, আমি লন্ডন বসে সবকিছু করেছি। মূল জনগণকে আপনি আর আমি দেখেছি দূরে বসে, এবং যারা কাছে ছিল তারা দেখেছে 2 তলা থেকে খালাম মান নিচে কয়েকটা চানাচুর নিয়ে আসছে, কয়েকটা চমচা নিয়ে আসছে, আরেকজন 2 গ্লাস পানি নিয়ে আসছে। জনগণের সম্পৃক্ততার ফলে স্বৈরাচারকে আমরা বিদায় করতে সমর্থিত হয়েছি, কিন্তু জনগণের যে প্রত্যাশা, স্বাধীনভাবে কথা বলা, দ্রব্যমূল্য এবং অর্থনীতির প্রতি তাদের অবাধ বিচরণ থাকা, নিরপেক্ষভাবে সরকারি সুযোগ সুবিধা ভোগ করা, সেটা এখনো হয়নি, এবং দলীয় পান্ডাদের দখলে যাওয়ায় এখানে বড় ধরনের হতাশা সৃষ্টি হয়েছে। ওকে, ধন্যবাদ আপনাকে। হাসান ফেরদৌস, আপনি অবশ্যই কিছু যোগ করতে পারেন এই তার বক্তব্যের শেষ অংশে। আর এর সাথে আমি একটু যুক্ত করে দেবো, আপনার হাতে মিনিট খানেক সময় থাকবে। তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এটি এখনো পরিষ্কার নয় তিনি যাবেন কি যাবেন না। যদি এটিকে কি কেবল কূটনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখবে ভারত, নাকি বাংলাদেশ তার পররাষ্ট্র নীতিতে ভারতের কাছ থেকে কিছুটা স্ট্র্যাটেজিক ডিস্টেন্স তৈরি করছে, এমন বার্তা পৌঁছায়? কোনটি আসলে? প্রথম ভাগে যাই আমি, আমাদের করিম ভাইয়ের বক্তব্যের পরে বলছি আমি, আমরা তো দূরে বসে মন্তব্য করছি, দেশের মানুষ কি বলে, ম্যাট্রিক্সটা কি, সাফল্যের ম্যাট্রিক্সটা কি, চাবিকাঠি কি, মাপকাঠি কি? জনমত জরিপ। যে জনমত জরিপ পেয়েছি আমরা, তাতে কি দেখতে পাচ্ছি আমরা? দেশের 54% মানুষ খুশি, দেশের 66% মানুষ তারেক রহমানের ব্যাপারে খুশি। যে দেশে থাকি আমরা, সে দেশের প্রেসিডেন্ট অ্যাপ্রুভাল জানেন কত? 33%। তার ঠিক ডবল হচ্ছে কি তারেক রহমানের অ্যাপ্রুভাল। তার মানে হি মাস্ট বি ডুইং সামথিং রাইট। যে সরকারদের গাড়ি হয়, ধর যাক ট্রাক, এই ট্রাকটা 17 বছর ধরে জম ধরেছে, আপনি 6 মাস এক্সপেক্ট করবেন সব জম ধরে এই ট্রাক ফুহু করে চলবে? নয়, অবশ্যই না। তার চেয়ে বড় কথা, সারা বিশ্ব জুড়ে জ্বালানি সংকট, যে সংকট থেকে অর্থনৈতিক সংকট, সব দোষ তারেক রহমানের। আলুর দাম, পটলের দাম বেড়ে গেছে, সব দোষ তারেক রহমানের। আপনি আপনার প্রেসিডেন্টকে বলুন, ডোনাল্ড ট্রাম্প সাহেবকে বলুন এই সংকট থেকে আমাদের মুক্তি দিতে, তাহলে তেলের দাম কমবে, আলু পটলের দামও কিন্তু কমে আসবে। আমি বলবো যে এই সরকার মাত্র সমান অন বেসিক ইস্যুজে রিমার্কেবল সাকসেস তারা দেখিয়েছে, রিমার্কেবল সাকসেস। সিম্বলিজম ম্যাটার্স, সিম্বলিজম ম্যাটার্স। এই প্রথম আমরা এমন একজন সরকার প্রধান পেয়েছি যে সভ্য ভাষায় কথা বলতে পারে। 17 বছর যে ভাষায় কথা শুনেছি আমরা, সেই ভাষা বদলে গেছে। প্রতিহিংসার ভাষা নয়, ঘৃণার ভাষা নয়, অপমানের ভাষা নয়, ভদ্র ভাষায় কথা বলা হচ্ছে। সিম্বলিজম ম্যাটার্স, সিম্বলিজম ম্যাটার্স। এক, এদেশে এই সরকারের উইকেস্ট পয়েন্ট দুটো, একটা হচ্ছে ইকোনমি, তার কারণটা বললাম, ল অ্যান্ড অর্ডার। যে ল অ্যান্ড অর্ডার মাথা রাখতে হবে, যে ল অ্যান্ড অর্ডার যে ব্রেকডাউন করেছে, তাকে রিস্টোর করতে হলে দেশটাকে শক্ত হাতে ধরতে হবে। তারেক রহমান এখন দলেরই ভার নিতে পারেনি পুরোপুরি, 17 বছর দেশের বাইরে ছিলেন। হি হ্যাজ টু রিগেইন কন্ট্রোল ওভার হিজ ওন পার্টি অ্যান্ড দেন দ্য কান্ট্রি। সো আমি বলবো যে আসুন করিম ভাই, আসুন সময় দিয়ে একটু আরো কিছুদিন সময় যাক, দেখি আমরা কেমন করে। মিনওয়াইল লোকটি যে ভালো কথা বলছে, সিম্পল সিম্পল কতগুলো এক্সাম্পল আপনাকে দিই আমি। পরশুদিন তিনি গেছেন
সিলেটে চা বাগানে বৃষ্টি হচ্ছে, দেখেন চা শ্রমিকরা বৃষ্টির মধ্যে চা তুলছে, চা পাতা তুলছে। সঙ্গে সঙ্গে তিনি অর্ডার করেছেন কি, এদের প্রত্যেককে বর্ষাতি দাও, রেইনকোট দাও। তার এক নির্দেশে 1,20,000 বর্ষাতির ব্যবস্থা করা হয়েছে। সিম্বলিজম এগেইন, এটা কোনো দেশ বদলাবে না, কিন্তু এই লোকটি যে আমাদের প্রয়োজনের কথা মাথায় রেখে ব্যবস্থা করার কথা ভাবছে, আমি মনে করি দ্যাটস এ ভেরি ওয়েলকাম সাইন। ইটস এ ভেরি ওয়েলকাম সাইন। অন্য পাশে বিষয় আসে, ভারত বাংলাদেশ সম্পর্ক। আমি একটু যদি আপনার সাথে একটু আমাদের সময় খুবই কম, করিম ভাই, আমরা পরবর্তীতে আলোচনা করবো। একটু আমরা ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারটা একটু শুনে নিই। বলুন। এই পুরো ব্যাপারটা ভারত গুবলেট করে ফেলেছে। কিভাবে গুবলেট করেছে? ভারত চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নত হোক। আপনারা দেখেন ত্রিবেদীকে পাঠানো হয়েছে। ত্রিবেদীকে একজন কেন্দ্রীয় মন্ত্রী, স্বনামধন্য ব্যক্তিত্ব, তাকে পাঠানো হয়েছে বাংলাদেশকে খুশি করবার জন্য, বাংলাদেশের গুরুত্ব বোঝানোর জন্য। এবং ত্রিবেদী সাহেব গত সপ্তাহে তারেকের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন এবং উড়ে গেছেন তিনি ভারতে, যে প্রধানমন্ত্রীকে ব্রিফ করেছেন। ফিরে এসে তিনি কি বলছেন? ফিরে এসে বলছেন যে আপনার দিল্লি যাবার সকল ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে, হাইয়েস্ট অনার আপনাকে দেখানো হবে। এত কথা তারা কেন বলছে? তার মূল কারণ তারা দেখতে পাচ্ছে যে বাংলাদেশ তাদের গ্রিপ থেকে ছুটে যাচ্ছে, তাদের গ্রিপ থেকে। শুধু বাংলাদেশ তো না, আমরা কি দেখেছি পুরো অঞ্চলেই ভারত ক্রমান্বয়ে তার গ্রিপ হারিয়ে ফেলেছে। মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, প্রতিটি দেশ, এভরি কান্ট্রি। এবং এখন এর সঙ্গে যুক্ত হলো বাংলাদেশ, যে দেশ কিনা গত 17 বছরে নতজানু হয়েছিল। ফলে এখন আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে বলা হচ্ছে যে there is a disconnect between the foreign ministry and the political administration. রাজনৈতিক নেতৃত্ব এবং ফরেন মিনিস্ট্রির মধ্যে কোনো সম্পর্ক নেই, ডিসকানেক্ট একটা আছে। এটাকে রিপেয়ার করার চেষ্টা হচ্ছে। তারেক সাহেব, আমি বলবো যে একটা চমৎকার কার্ড তিনি খেলেছেন। তিনি কি বলছেন? আমি যাব, বাট ইউ মাস্ট গেইন মাই রেসপেক্ট অ্যান্ড মাই ট্রাস্ট। আমি অবশ্যই যাব, কিন্তু আমি যাবো যে ইরানের মধ্যে অবস্থা। ইরানি বলছে যে ঠিক আছে, যুদ্ধ শান্তি কর, চাই আমি, কিন্তু ট্রাস্টটা কোথায়? আস্থা কোথায় তোমার প্রতি? আমার আস্থা তো নেই। তার প্রমাণটা কি? তুমি তোমার মাটিতে বসে আমার দেশের শত্রু, যাকে আমি জেলে, মানে রায় হয়ে গেছে, দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে তুমি প্ল্যাটফর্ম দিচ্ছ আমার বিরুদ্ধে কথা বলবার জন্য। দ্যাটস নট এ গুড রাইট জেস্চার। আমার সরকারের বিরুদ্ধে ব্যবস্থা তুমি। ফলে ভারতকে রিপেয়ার করতে হবে যদি বাংলাদেশকে তারা চায় তাদের বলয়ে অন্তর্ভুক্ত করতে। জি, হাসান ফেরদৌস, করিম চৌধুরী, অসংখ্য ধন্যবাদ। সময়ের স্বার্থে আজকে এখানেই অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে। আমি জানি অসমাপ্ত অনেক কথা রয়ে গেছে, আমরা পরবর্তীতে সেটা আলোচনা করব। আপনারা দুজনই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে আপনাদের দুজনের সাথে। দর্শক, আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।